হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই সিটিটিসি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমি দিলওয়ার হোসেন। আজ আমি আপনাদের সামনে ডিএলএড পার্ট 1 এর ইভিএস সাবজেক্টের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের মূল ধারণা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। তার আগে আপনাদের বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। দেখেন, এখানে লিখে রেখেছি কয়েকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো 2 মার্কসের জন্য বিগত বছরে বহুবার এসেছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটির অভিধানগত অর্থ কি? 2016-18-তে এসেছিল, তারপরেও এসেছে। তারপরে পরিবেশ সংরক্ষণের দুটি গুরুত্বপূর্ণ কাজের নাম লিখুন, এটাও বিগত বছরে বহুবার এসেছে। আরেকটি প্রশ্ন লিখে দিয়েছি, সেটা হচ্ছে বিজ্ঞানের ভাষায় কাজ বলতে কি বোঝো? এই প্রশ্নটাও বিগত বছরে এসেছে। তাহলে আমরা প্রথম প্রশ্ন নিয়ে প্রথমেই আলোচনা করি। দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটির অভিধানগত অর্থ কি? তো এই পরিবেশ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভায়রনা থেকে। কি বললাম? এই পরিবেশ শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনভায়রনমেন্ট, আর এই এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভায়রনা থেকে, যার অর্থ হলো ঘিরে ধরা বা বেষ্টিত করে রাখা। তাহলে এই অর্থে পরিবেশ বলতে কি বোঝায়? তাহলে এই অর্থে পরিবেশ বলতে বোঝায় যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষ সহ সমস্ত জীবজগৎ জন্মগ্রহণ করে, বিকাশ লাভ করে এবং জীবন ধারণ করে, সেই পারিপার্শ্বিক অবস্থাকে আমরা কি বলে অভিহিত করি? পরিবেশ বলে অভিহিত করি। আরেকবার কি করি? এই পরিবেশ শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো কি? এনভায়রনমেন্ট, আর এই এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভায়রনা থেকে, আর এই এনভায়রনার শব্দটির অর্থ হলো ঘিরে ধরা বা বেষ্টিত করে রাখা। তাহলে এই অর্থের উপর ভিত্তি করে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষ সহ পৃথিবীর সমস্ত জীবজগৎ জন্মগ্রহণ করে, বিকাশ লাভ করে এবং জীবন ধারণ করে থাকে, সেই পারিপার্শ্বিক অবস্থাকে আমরা পরিবেশ বলে অভিহিত করি। এখানে মনে রাখবেন, এটা 2 মার্কসের জন্য তো ইম্পর্টেন্ট আছে, তার সঙ্গে সঙ্গে এই যে এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে, অর্থাৎ ল্যাটিন শব্দ না ফরাসি শব্দ নাকি আরবি শব্দ, সেটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, অর্থাৎ অপশন থাকবে। তো এখানে আমাদের হবে এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে। এটাও অনেকবার পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পাবো প্রশ্নটা। আর আরেকটি যেটা প্রশ্ন আছে এমসিকিউ এর জন্য, যে এনভায়রনমেন্ট শব্দটি তো এসেছে ফরাসি শব্দ এনভায়রনার থেকে, এনভায়রনার শব্দটির অর্থ কি? তাহলে এনভায়রনার শব্দটির অর্থ হচ্ছে ঘিরে ধরা বা বেষ্টিত করা রাখা। তাহলে এই 2 মার্কের প্রশ্ন করার সাথে সাথে আমরা মনে রাখবো যে এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভায়রনার থেকে, আর এনভায়রনার শব্দটির অর্থ হচ্ছে ঘিরে ধরা বা বেষ্টিত করে রাখা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, পরিবেশ সংরক্ষণের দুটি গুরুত্বপূর্ণ কাজের নাম লিখুন। এই প্রশ্নটাও আমাদের এসেছে বিগত বছরে 2016-18 সেশনে। এই প্রশ্নটি জানার আগে আমরা প্রথমে জেনে নেব সংরক্ষণ বলতে কি বোঝায়। এখানে সংরক্ষণ বলতে বোঝায় ভবিষ্যতের জন্য কোনো কিছুকে টিকিয়ে রাখা, অর্থাৎ কোনো বস্তু বা সম্পদকে ভবিষ্যতের জন্য টিকিয়ে রাখাকে বলা হয় সংরক্ষণ। তাহলে আমরা তো সবাই জানি পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট আমাদের একটা গুরুত্বপূর্ণ সম্পদ। তাহলে পরিবেশ বা এনভায়রনমেন্টকেও আমাদের সংরক্ষণ করে রাখা প্রয়োজন। এই সংরক্ষণের জন্য আমরা কি কি কাজ করতে পারি বা কি কি কাজ করলে আমাদের পরিবেশ সংরক্ষিত হবে, সেখানে দুটো পয়েন্ট আমাদের ব্যাখ্যা করতে হবে।
তো আপনাদের সুবিধার জন্য আমি পয়েন্ট করে রেখেছি যে একটা কাজ হচ্ছে বৃক্ষরোপণ। আমরা সকলেই জানি বৃক্ষ অর্থাৎ উদ্ভিদ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর এই উদ্ভিদ কি করে, আমাদের পরিবেশের ক্ষতিকারক উপাদান অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং আমাদের জন্য প্রয়োজনীয় উপাদান অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে, অর্থাৎ পরিবেশকে সংরক্ষণ করতে সাহায্য করে। তাহলে পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে বেশি বেশি করে গাছ লাগানো অর্থাৎ বৃক্ষরোপণ করা। নেক্সট কাজ হচ্ছে অচিরাচরিত শক্তির ব্যবহার বৃদ্ধি দিতে পারি। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে অচিরাচরিত শক্তি তাহলে কাকে বলে? অচিরাচরিত শক্তি কি বা কাকে বলে? কয়েকটা উদাহরণ দিন। অচিরাচরিত শক্তির উদাহরণ হচ্ছে বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি। অর্থাৎ সোজা কথায় যে শক্তিগুলো ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না, অর্থাৎ যে শক্তিগুলো বর্তমানে কম পরিমাণে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে প্রচুর পরিমাণে ব্যবহারের সম্ভাবনা রয়েছে, সেই শক্তিগুলোকেই অচিরাচরিত শক্তি বলি। আর এই অচিরাচরিত শক্তির উদাহরণ হচ্ছে বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি। এগুলো হচ্ছে আমাদের অচিরাচরিত শক্তির উদাহরণ। তাহলে আমরা জানি এই অচিরাচরিত শক্তিগুলো অর্থাৎ বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, এগুলো যদি আমরা ব্যবহার বেশি বেশি করে করি তাহলে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হবে না। তাহলে আমাদের কি করতে হবে? চিরাচরিত শক্তির পরিবর্তে বেশি বেশি করে অচিরাচরিত শক্তিগুলি অর্থাৎ বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, এই শক্তিগুলো বেশি করে ব্যবহার করতে হবে। তবে আমাদের পরিবেশ কি হবে? সংরক্ষিত থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট যে প্রশ্নটা লিখে রেখেছি সেই প্রশ্নটা নিয়ে একবার আলোচনা করি। বিজ্ঞানের ভাষায় কাজ কি? প্রশ্নটা দেখলে আপনারা তো মনে হতে পারে যে এই প্রশ্নটা ভৌত বিজ্ঞান। হ্যাঁ, এই ইভিএসেও এই প্রশ্নটা অনেকবার এসেছে। তাহলে বিজ্ঞানের ভাষায় কাজ বলতে কি বোঝো? 2014-16 সেশনে এসেছিল। তো দেখেন, শারীরিক শক্তির সাহায্যে বল প্রয়োগ করে কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার নাম হচ্ছে শক্তি। অর্থাৎ আরো একটু যদি অন্যভাবে বলি তাহলে হচ্ছে যে আমরা যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করি এবং বস্তুটার যদি স্মরণ ঘটে তবেই তাকে বিজ্ঞানের ভাষায় কাজ বলে অভিহিত করা হয়। অর্থাৎ আমি এখন দেয়ালে যদি ধাক্কা মারি এবং দেয়ালে আমি বল প্রয়োগ করছি এবং দেয়ালকে যদি আমি সরাতে না পারি তাহলে কিন্তু বিজ্ঞানের ভাষায় সেটাকে কাজ বলে অভিহিত করা হবে। তাহলে আশা করি এই যে তিনটে প্রশ্ন আলোচনা করলাম আপনারা বুঝতে পেরেছেন। আজকের আলোচনা এটুকুই। ধন্যবাদ।